কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দেয়। সেই বিষয়ে মুখ খুললেন তিনি। বিস্তারিত সবকিছু নিয়ে তিনি তার ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন। তাতে তিনি লিখেন, 2017 সালের ফেব্রুয়ারিতে প্রথম বর্ষে থাকা অবস্থায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে উঠি। ঢাবির ছেলেদের হলে ওঠার একমাত্র উপায় হচ্ছে পলিটিক্যালি ওঠা। হলে সিটের ব্যাপারে প্রশাসনের তেমন কোনো হাত নেই। আপনি যে আদর্শে বিশ্বাস করেন না কেন, বর্তমানে ঢাবির হলে থাকতে হলে অন্তত প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে আপনাকে ছাত্রলীগ করতে হবে। ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করতে হবে। এটা বাধ্যতামূলক, না হলে হলে থাকতে পারবেন না। 2019 সালে ডাকসু ইলেকশনে আমি ছাত্রলীগের প্যানেল থেকে হল সংসদে ইলেকশন করি। ছাত্রলীগের প্যানেলে 13 জনের মধ্যে 7 জন নির্বাচিত হয়েছিল, 6 জন স্বতন্ত্র থেকে ছিল। স্টুডেন্টদের কাছে যাদের গ্রহণযোগ্যতা ছিল তারাই নির্বাচিত হয়েছিল। সদস্যদের মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়েছিলাম, ইভেন ভিপি জিএসের চেয়েও বেশি ভোট পেয়েছিলাম। 21 হল আর এফএস হলে যে সবচেয়ে সুন্দর ও স্বচ্ছ ভোট হয়েছিল সেটা তখনকার কাউকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন। ফেসবুকে দুটি ছবি দেখেছি। একটা 2019 সালে হল ছাত্রলীগের কোনো প্রোগ্রামের, হলের টিভি রুমে ডায়াসের সামনে দাঁড়িয়ে কথা বলার ভঙ্গিতে তোলা। তখনকার সময় অনুযায়ী জুনিয়র হিসেবে এসব শখ করে তোলা। অন্য ছবিটি ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ ট্রফি নেওয়ার সময়। ঢাবি পঞ্চগড় অ্যাসোসিয়েশন আয়োজিত ওই প্রতিযোগিতায় সাদ্দাম ভাই অতিথি ছিল, যেহেতু তার বাড়ি পঞ্চগড়ে এবং তখন তিনি ডাকসুর এজিএস ও ঢাবির সেক্রেটারি ছিলেন। 2022 সালের এপ্রিলে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসি। অনেক কারণ থাকলেও প্রধান দুটি কারণ ছিল। প্রথমত, তখন হল প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে আমার মাধ্যমে জুনিয়রদের জন্য যে নির্দেশ আসতো সেটা আমার কাছে অযৌক্তিক, অন্যায় ও জুলুম মনে হতো। যেটা আমার কাছে অযৌক্তিক সেটা আমি কখনো আমার জুনিয়রদের উপর চাপিয়ে দিতে পারি না। সে জায়গা থেকে নিজের বিবেকবোধকে প্রায়োরিটি দিয়ে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে যাই। দ্বিতীয়ত, যারা 1 বছর বা তার বেশি সময় ধরে আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন তারা জানেন আমি বিভিন্ন ইস্যুতে সরকার ও ছাত্রলীগ নিয়ে সরকার বিরোধীদের চেয়ে কঠোরভাবে যৌক্তিক সমালোচনা করার চেষ্টা করি। আমার টাইমলাইন ঘাটলেই তা পাওয়া যাবে। সে জায়গা থেকে হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে অনেকবার রুমে এবং গেস্ট রুমে ডেকে এসব লেখালেখির জন্য সতর্ক করে, কিন্তু কাজ হয়নি। সবশেষে হল ছাত্রলীগের কমিটি হওয়ার পূর্বে আমাকে একটি অপশন বেছে নিতে বলা হয়, লেখালেখি করব অথবা ছাত্রলীগ করব। আমি নির্দ্বিধায় আমার লেখালেখিকে বেছে নিই। নিজের বিবেকের কাছে সত্য আর স্বচ্ছ থাকার চেয়ে আত্মিক প্রশান্তির কিছু হতে পারে না। ফলে ছাত্রলীগের কোনো কমিটিতে আমার কোনো পোস্ট নেই। আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার কাছে দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইথিক্স, ব্যক্তিত্ব, আদর্শ। সেদিক দিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় ক্ষমতাসীন দলগুলোর এত সমালোচনা করার পরও বাবা আমাকে কখনো কিছু বলেনি। আমাকে আমার বিবেকবোধ দিয়ে চিন্তা করার সুযোগ দিয়েছে। ইভেন এই নির্বাচনে আমি বাড়িতে থাকার পরও যখন ভোট দিতে যাইনি তখনও কিছু বলেনি। এটাই আমার রক্ত। 2024 কোটা আন্দোলনে আমি যুক্ত হই ঢাবি সায়েন্স লাইব্রেরির প্রতিনিধি হিসেবে। পরবর্তীতে যখন এটি ব্যাপক আকার ধারণ করে তখন মনে হয়েছিল এমন একটি জাতীয় আন্দোলনের অংশ হতে পারাও সৌভাগ্যের বিষয়। দেশের ইতিহাস পরিবর্তনে এই আন্দোলন অনেক চড়াই উতরাই পার হচ্ছি। সব কিছু ব্যাখ্যা করার সময় বা সুযোগ কোনোটি এই মুহূর্তে নেই। আন্দোলনের প্রথম ধাক্কা আমার উপরেই আসে। সমন্বয়কের দায়িত্ব পালন করার কারণে ছাত্রলীগ হল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু সেদিন আমার হল ও বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা সেই বাধায় প্রাচীর হয়ে দাঁড়িয়ে যায়। পরে সোশ্যাল মিডিয়া ট্রোলের শিকারও হই আমি, কারণ যারা এসব করছে তারা চায় এভাবে একজন একজন করে প্রশ্নবিদ্ধ করে আমাদের মধ্যেই ভাঙন সৃষ্টি করার, আন্দোলনটাকেই নষ্ট করে ফেলার। তাছাড়া অনেকে অনেক অসৎ উদ্দেশ্যে আছে, যেগুলোতে আমাকে বাধা মনে করলে তারা এসব প্রোপাগান্ডা করে, কিন্তু মিথ্যা এতটাই শক্তিশালী নয়। আমি জানি আমাদের সাথে পুরো দেশের মানুষ রয়েছেন, নানা মতের, নানা দলের, বিভিন্ন রাজনৈতিক আদর্শের। সবার চাওয়া ব্যক্তি, দল বা আদর্শ অনুযায়ী ভিন্ন। আমি জানি সবার চাওয়া আমার দ্বারা পূরণ করা সম্ভব না, সে আশাও করি না, সে চেষ্টাও করা বৃথা। কিন্তু আমি এতটুকু নিশ্চিত জানি আমার উদ্দেশ্য কী, আমার কি করা উচিত, আমার কোথায় গিয়ে থামতে হবে। এখন পর্যন্ত যা করেছি তা এই বিষয়গুলোকে সামনে রেখেই করেছি, বিবেকের সাথে বিন্দুমাত্র আপোষ করে নয়। আমার সামনে আমার আন্দোলনের উদ্দেশ্য, আমার দেশ, আমার দেশের মানুষ।
আপনারা যারা কিছু না জেনে 2-3টা ছবি দেখে মন মতো অনেক কিছু বলে ফেলেছেন, আপনাদের সাথে ক্ষমতাসীন দলের অন্ধ ভক্তদের কোনো পার্থক্য নেই। ক্ষমতায় আসলে আপনিও তাদের মতো হবেন, তাতে সন্দেহ নেই। বরং নিজের বিবেকবোধকে কাজে লাগান। দলঅন্ধ না হয়ে ব্যক্তিত্ব আর কাজ দিয়ে যাচাই করুন। আমি মানুষ, আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, অভিজ্ঞতার সীমাবদ্ধতা আছে, ভুল ভ্রান্তি আছে, কিন্তু আমি নিজেকে সংশোধন করতে, ভুল থেকে শিক্ষা নিতে সবসময় প্রস্তুত। তিনি আরও বলেন, হয়তো আর একদিন বেঁচে থাকব, কিন্তু সে দিনটাই বাঁচার মতো বাঁচব। অন্যায়ের সাথে আপোষ করে নয়, আমাকে পথ দেখাবে আমার সত্য, ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে।